ভাবুন তো, যাকে আমরা গুরুদেব বলি সেই রবীন্দ্রনাথ নাকি মাঝে মাঝে লুকিয়ে সিগারেট টানতেন। নেতাজির হাতে সবসময় থাকতো জ্বলন্ত সিগারেট, আর স্বামীজি তো অল্প বয়স থেকেই ধোঁয়া টানা শুরু করে দিয়েছিলেন। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক অজানা দুনিয়ায় যেখানে বিদ্রোহী কবি নজরুল ইসলাম মাঝরাতে চায়ের জন্য গোটা গ্রাম জাগিয়ে তুলছেন। রামকৃষ্ণ ঠাকুর তার ভক্তকে বলছেন হুকা সাজার কথা, আর স্বাধীনতার প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে 1857 সালে সিপাহী বিদ্রোহের আগে ভাং খাচ্ছেন। শুরু করা যাক চা দিয়ে। চা ছাড়া বাঙালি টিকতে পারে না, তার প্রমাণ মিলেছিল কোভিডের দিনেই। লকডাউনের মধ্যেও চা খেতে বেরিয়েছিলেন চা কাকু। মৃত্যু ভয়কে দূরে সরিয়ে রেখে তিনি বলেছিলেন, আমরা কি চা খাবো না? শুধু সাধারণ মানুষই নন, বাঙালি মনীষীদের জীবনেও চা ছিল অবিচ্ছেদ্য অঙ্গ। রবীন্দ্রনাথ থেকে নেতাজি, চা ছাড়া কারুর দিন চলতো না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছিল তীব্র চায়ের নেশা। কাজী নজরুল ইসলাম রাত জেগে লিখতেন, তন্দ্রা আসলে চুমুক দিতেন ধোয়া ওঠা চায়ে। সময় মতো চা পান না করলে তিনি গান বাজনা বা লেখালেখি কোনোটাই করতে পারতেন না। ঠাকুরবাড়ির আঙিনায় বইটিতে পল্লীকবি জসিমউদ্দিন কাজী নজরুল ইসলামের চা পান করার একটি মজার কাহিনী উল্লেখ করেছেন। কবি তখন ভোটে দাঁড়িয়েছেন, উদ্দেশ্য ছিল ব্রিটিশদেরকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা। তার নির্বাচনী এলাকা ছিল ফরিদপুর। নির্বাচনের প্রচারের জন্য নজরুল এলেন ফরিদপুরে। থাকার জায়গা হলো কবিবন্ধু জসিমউদ্দিনের বাড়িতে। নজরুল এসেছেন আর গান বাজনা হবে না তা কি হয়? একদিন রাতে বসলো গানের আসর, প্রচুর লোক জড়ো হয়েছেন। হঠাৎ বিদ্রোহী কবির চায়ের তেষ্টা পেল মাঝরাতে। তিনি সাফ জানিয়ে দিলেন, চা ছাড়া একটি গানও নয়। তখন রাত 12টা, ঘুমিয়ে পড়েছে গোটা গ্রাম। তবুও জসিমউদ্দিন সবাইকে জাগিয়ে তুললেন, কিন্তু চা পাওয়া গেল না। সবাই হতাশ। তখন এক ভদ্রলোকের ভাড়ারে মিলল কয়েক বছরের পুরনো চায়ের পাতা। সেই চা দিয়ে তেষ্টা মেটালেন নজরুল। রাতভর গান বাজনা হলো। তবে সেই নির্বাচনে ভরাডুবি হয়েছিল নজরুলের। আচার্য প্রফুল্লচন্দ্র রায় সারা জীবন চা পানের বিরোধিতা করেছেন। চা পান না বিষ পান শীর্ষক একটি প্রবন্ধও লিখেছিলেন। কিন্তু একবার বর্ধমান রাজবাড়িতে বঙ্গীয় সাহিত্য সম্মেলনের একটি অনুষ্ঠানে তাকে দেখা যায় কাঁসার ঘটিতে চা খেতে। বিপ্লবী ও লেখক নলিনীকান্ত গুপ্ত এই দৃশ্য দেখে অবাক হয়ে তাকে বললেন, স্যার আপনি? আচার্য উত্তর দিলেন, হ্যাঁ, চা খাচ্ছি। আমি চা খাই আর চা তোদের খায়। বাংলা সাহিত্যের ইতিহাসকার দীনেশচন্দ্র সেন আবার চায়ে এত চিনি দিয়ে খেতেন যে কেউ জিজ্ঞেস করলে হেসে বলতেন, চিনি খাবো বলেই তো চা খাই। রবীন্দ্রনাথের চা বানানোর স্টাইল ছিল এক্কেবারে ইউনিক। খানিকটা গরম জলে কয়েকটা চা পাতা ফেলে দিয়ে দুধ মিশিয়ে চা বানাতেন। সত্যজিৎ রায়ের ঠিক উল্টো, চায়ে চিনি দুধ কিছুই থাকতো না। সত্যজিৎ রায়ের বাড়িতে বিকালের চায়ের সঙ্গে ডালমুট থাকতো প্লেটে। স্বামী বিবেকানন্দের চা প্রেম এতটাই গভীর ছিল যে গিরিশচন্দ্র ঘোষ তাকে মজা করে বলতেন চেয়েও মাতাল। নেতাজিও ছিলেন চায়ের ভক্ত। মাটির ভাঁড়ে চা সঙ্গে তেলে ভাজা ছিল তার প্রিয় কম্বো। বিদেশি মনীষীদের মধ্যে আইনস্টাইন শুধু চা নয়, চা কফির মিক্সড ভার্সানও পান করতেন। বিবর্তনবাদের জনক বিজ্ঞানী চার্লস ডারউইনও দিনে অনেকবার চা খেতেন। এবার আসি ধূমপানে। ধোয়া টেনে সেকালের মনীষীরা কম আনন্দ উপভোগ করেননি। জানলে অবাক হবেন, বিদ্যাসাগর হুক্কাতে টান না দিয়ে থাকতে পারতেন না। সুবলচন্দ্র মিত্র তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এ স্টোরি অফ হিজ লাইফ অ্যান্ড ওয়ার্ক বইতে লিখেছেন, 31-32 বছর বয়সে বিদ্যাসাগর হুকার নেশায় পড়েন। প্রায় সময়ই তার হাতে একটা গড়গড়া দেখা যেত। অনেকে বলেন রবি ঠাকুরের নাকি সিগারেট আর পাইপ টানার নেশা ছিল এবং তিনি লুকিয়ে প্রায়শই ধূমপান করতেন। তবে এ বিষয়ে কোনো প্রমাণ্য নথি আমি পাইনি। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘন ঘন সিগারেট টানতেন। ঠাকুর রামকৃষ্ণ থেকে স্বামী বিবেকানন্দ কেউই ধূমপান থেকে রেহাই পাননি। মহেন্দ্রগুপ্তর কথামৃত বইতে মাঝে মাঝেই রামকৃষ্ণদেবের হুকা টানার উল্লেখ পাওয়া যায়। আর স্বামীজি তো অল্প বয়স থেকেই ধোয়া টানা শুরু করে দিয়েছিলেন। ধূমপানে তার হাতেখড়ি কিভাবে হয়েছিল সেই গল্পটা আশা করি সবাই জানেন, তবুও ছোট করে বলে দিই। স্বামীজির বাবা বিশ্বনাথ দত্ত বিরাট বড় উকিল ছিলেন, তাই তাদের বাড়িতে রোজ বহু লোক আসা যাওয়া করত। মক্কেলদের আপ্যায়নের জন্য বিশ্বনাথ বাবু তার চেম্বারে গড়গড়া রাখতেন। 19 শতকের হিন্দু সমাজে জাতপাত ছিল এক বড় সমস্যা, তাই বিশ্বনাথ বাবু সব জাতের লোকেদের জন্য আলাদা আলাদা গড়গড়া রাখার ব্যবস্থা করেছিলেন। একদিন বালক বিবেকানন্দর মনে প্রশ্ন জাগলো, মানুষের মধ্যে এই জাতপাতের ভেদাভেদ কেন? গড়গড়া টেনে দেখি তো সেগুলোর মধ্যে কোনো ফারাক আছে কিনা। যেমন ভাবা তেমনি কাজ। তিনি এক এক করে সব কটি গড়গড়াতে টান দিলেন। স্বাভাবিকভাবেই উঁচু জাত আর নিচু জাতের ধোয়ার মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারলেন না। তখনই তিনি উপলব্ধি করলেন যে উঁচু নিচু জাতের মধ্যে কোনোই পার্থক্য নেই, সব এক।
ওই বয়সেই স্বামীজির এই উপলব্ধি নিঃসন্দেহে তাকে মহান মানুষ হবার পথে কয়েকটা পা এগিয়ে দিয়েছিল। কিন্তু এর সাইড এফেক্ট হলো এই যে তিনি ধূমপানে আসক্ত হয়ে পড়েন, যেটা তিনি তার মৃত্যুর দিন পর্যন্ত ছাড়তে পারেননি। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুও এককালে চেন স্মোকার ছিলেন। পরে অবশ্য তিনি ধূমপানের অভ্যাস পুরোপুরি ছেড়ে দেন। সত্যজিৎ রায়ের মুখে পাইপের ছবি আমরা তো সবাই দেখেছি। তিনি শুধু নন, তার বাবা সুকুমার রায়ও পাইপ টানতেন। আমাদের নেতাজিও ছিলেন একজন চেন স্মোকার। তার হাতে সবসময় একটা জ্বলন্ত সিগারেট থাকতো। তিনি যখন জার্মানিতে ছিলেন তখন সিগারেটের প্রতি তার আসক্তি দেখে অ্যাডলফ হিটলার তাকে একটি সোনার তৈরি সিগারেটের কেসও উপহার দিয়েছিলেন। এই ছবিটিকে ভালো করে দেখুন। দেখুন নেতাজির ডান হাতের আঙুলের মধ্যে একটা সিগারেট। এই ছবিটি 1943 সালের, যখন তিনি দীর্ঘদিন ধরে সাবমেরিনে যাত্রা করছিলেন সেই সময়ের। গান্ধীজি তার আত্মজীবনীতে স্বীকার করেছেন তিনি প্রথম জীবনে তামাক সেবন করতেন, কিন্তু পরবর্তীকালে তা ছেড়ে দেন। পণ্ডিত জওহরলাল নেহেরু সিগারেটের ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে ছিলেন। তিনি তার পছন্দের 555 ব্র্যান্ড ছাড়া অন্য কোনো সিগারেট হাতই দিতেন না। একবার নেহেরু মধ্যপ্রদেশের ভূপালে গিয়েছিলেন। সেখানে ওই কোম্পানির সিগারেট না থাকার জন্য তার জন্য স্পেশাল বিমানে করে সিগারেট নিয়ে আসা হয়েছিল। বিদেশি মনীষীদের মধ্যে অ্যালবার্ট আইনস্টাইন পাইপের ধোঁয়ার ভক্ত ছিলেন। সিগমুন্ড ফ্রয়েড সিগার খেতেন। পাবলো পিকাসো আবার সিগারেট টানতেন। জা পল সার্ত্র ছিলেন চেইন স্মোকার। এবার আসি মদের আসরে। রামমোহন রায় পরিমিত মদ্যপান করতেন। জনশ্রুতি তার এক অনুগামী তাকে 1 গ্লাস অতিরিক্ত মদ খাইয়েছিলেন বলে রামমোহন 6 মাস তার মুখদর্শন করেননি। তবে তার বন্ধু ও অনুগামী প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এক কাঠিও পড়েছিলেন। মদের নেশার সাথে রক্ষিতা প্রতিপালনের নেশাও তার ছিল। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও মদ খেতেন প্রথম জীবনে, বাদ যাননি রবীন্দ্রনাথও। ঠাকুরবাড়ির চাকর বাকরেরাও নাকি মদ পান করতেন। তাদের মধ্যে ছিরু ম্যাথরের কথা জানিয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। সে নাকি বিলিতি মদ খেত, দেশি ছুতো না, আর খেলেই ইংরেজি গালাগাল বেরিয়ে আসতো তার মুখ দিয়ে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বাড়িতে মদের বেশ জমজমাট আসর বসত প্রতিদিন সন্ধ্যায়। বঙ্কিমচন্দ্র পেশায় ছিলেন উচ্চপদস্থ সরকারি আধিকারিক, তাই পেশার প্রয়োজনেই তার অবাধ মেলামেশা করতে হতো ইংরেজদের সাথে, আর তাতেই তিনি আসক্ত হয়ে পড়েন মদ্যপানে। নাট্যকার দীনবন্ধু মিত্র, কবি হেমচন্দ্র মুখোপাধ্যায় প্রায়ই আসতেন বঙ্কিমচন্দ্রের বাড়িতে সুরাপানের আসরে। রাজনারায়ণ বসুর মদ্যপানের কথা শোনা যায় শিবনাথ শাস্ত্রীর কাছে। রাজনারায়ণ নাকি মদে আসক্ত হয়েছিলেন 16-17 বছর বয়স থেকেই। তখন তিনি হিন্দু কলেজের ছাত্র। বাবা নন্দকিশোর বসু ছেলের নেশার কথা জানতে পেরে একদিন আলমারি থেকে মদের বোতল ও গেলাস বের করে নিজে হাতে তাকে সার্ভ করেছিলেন। সেই সঙ্গে বলেছিলেন, যখনই মদ খাবে আমার সঙ্গে খাবে, অন্যত্র নয়। জানলে অবাক হবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে প্রায়ই মদের আসরে বসতে হতো, কিন্তু তিনি কখনো মদের গ্লাসে হাত দেননি। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে তিনি কেন বসতেন? কারণটা হচ্ছে তার বেশিরভাগ বন্ধু বান্ধবরাই মদ পান করতেন। তারা ছিলেন তৎকালীন সমাজের বিশিষ্ট সব ব্যক্তি। মাইকেল মধুসূদন দত্ত নিজে প্রচুর মদ খেতেন, সেই সঙ্গে বন্ধু বান্ধবদেরও মদ খাইয়ে প্রচুর টাকা ওড়াতেন। তার এই বেপরোয়া জীবনযাপনের কারণে তিনি দেনার দায়ে পড়েছিলেন। বিদ্যাসাগর তাকে বহুবার অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। মাইকেল মধুসূদনকে সাহায্য করা নিয়ে আপনাদের একটা ছোট্ট গল্প বলি। একবার এক মাতাল বিদ্যাসাগরের কাছে গিয়েছিল আর্থিক সাহায্য চাইতে। লোকটি মাতাল বলে বিদ্যাসাগর তাকে কোনো রকম সাহায্য দিতে অস্বীকার করেন। তখন ওই লোকটি বলেছিল, তিনি যদি মাতাল মধুসূদনকে পয়সা দিতে পারেন তাহলে তাকেই বা কেন দেবেন না? এই কথা শুনে বিদ্যাসাগর বলেছিলেন, তাহলে মধুসূদনের মতন একটা মেঘনাদ বধ কাব্য আগে লিখে দেখাও দেখি। সেকালের একজন বিখ্যাত মদ্যপায়ী ছিলেন নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ। তার মদ্যপানের বিষয়টি একরকম মিথের পর্যায়ে চলে গিয়েছিল। তিনি আকণ্ঠ মদে ডুবে থাকতেন এবং নিঃসংকোচে বলতেন, সব নেশার রাজা হচ্ছে এই মদ। সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় মৃগী রোগে আক্রান্ত ছিলেন। একটা সময় তিনি তীব্র আর্থিক অনটনের মধ্যে কাটাচ্ছিলেন। এইসব যন্ত্রণা থেকে রেহাই পেতে তিনি মদ খাওয়া ধরেছিলেন। আধুনিক কবি সাহিত্যিকদের মধ্যে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব গুহ সবাই মদ খেতেন। মদের নেশায় ডুবে নাকি শক্তি চট্টোপাধ্যায় বারবার নিজের নাম বলতেন। 1956 সালে নাকি তিনি টানা 4 দিন মদ খেয়েই কাটিয়েছিলেন, কোনো খাবার পেটে পড়েনি। কোনোদিনই পার মাতাল ছিলেন না। তার মধ্যে ছিল একরকম খ্যাপামি। আর একটা নেশায় অনেকেই মজেছিলেন, সেটা হচ্ছে নস্যির নেশা। হরপ্রসাদ শাস্ত্রী, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র নিয়মিত নস্যি টানতেন। স্মৃতিকথায় উল্লেখ আছে, রবীন্দ্রনাথ সবসময় ছোট্ট নস্যির ডিবা রাখতেন। কাজ করতে করতে, লিখতে লিখতে বা আড্ডায় নস্যি নেওয়া ছিল তার অভ্যেস। তিনি মজা করে বলতেন, এ আমার অনন্ত সঙ্গী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবার আফিমের নেশা ছিল। শোনা যায় একবার নাকি সুভাষচন্দ্র বসু তাকে বলেন, সবাই জেলে যাচ্ছে, এবার আপনিও চলুন,
শরৎচন্দ্রের আপত্তি ছিল না, কিন্তু জেলের ভিতর আফিম পাবেন কোথায়? তাই আর জেলে যাওয়া হয়নি তার। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রত্যেকেই পানের প্রতি আসক্ত ছিলেন। মা শারদাও সন্ধ্যাবেলায় সামান্য মিষ্টি জলকে একটি পান মুখে দিতেন। অন্যরকম নেশার কথা যখন উঠলই তখন আরেকজনের নাম নিতেই হবে। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ হিসাবে যাকে গণ্য করা হয় সেই মঙ্গল পাণ্ডে ভাঙের নেশা করতেন। 1857 সালের সিপাহী বিদ্রোহের আগে ব্রিটিশ রেকর্ডে বলা হয় ঘটনার দিন সকালে নাকি তিনি ভাং খেয়েছিলেন এবং মানসিকভাবে উত্তেজিত অবস্থায় ছিলেন। তবে এ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা মতভেদ আছে। ব্রিটিশ রিপোর্টে এটা বলা হয়েছিল মূলত তাকে উন্মাদ বা নেশাগ্রস্ত প্রমাণ করার জন্য, যাতে তার রাজনৈতিক প্রতিবাদের তীব্রতা কমিয়ে দেখানো যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের বিতর্কিত ভিডিও। জানি অনেকেই অসন্তুষ্ট হবেন, হয়তো খিস্তিও দেবেন। তবুও বলছি, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।